Out. Any questions, any doubt? আগের দিনের ক্লাস থেকে প্রোটিন কিভাবে তৈরি হয়? আচ্ছা, না ধরে নিচ্ছি। Yes. তাহলে আমার একটা দুটো কোশ্চেন আছে। আচ্ছা, ট্রান্সক্রিপশন পদ্ধতি কাকে বলে? কে বলবে? ট্রান্সক্রিপশন ট্রান্সক্রিপশন কাকে বলা হয়? স্যার ডিএনএ থেকে আরএনএ সৃষ্টিকে। ডিএনএ থেকে আরএনএ সৃষ্টিকে ট্রান্সক্রিপশন। ওকে, গুড। ঠিক আছে, আমি একটা উত্তর পেয়েছি। চলো তাহলে আমরা আজকের বিষয়টা ওখান থেকে শুরু করছি। এই ডিএনএ এর কথা যখন হচ্ছে তার আগে আমাদের একটু বুঝে নিতে হবে ক্রোমোজোম কাকে বলে। ঠিক আছে, তো ক্রোমোজোমের বিভিন্ন বেশ কিছু একটা বিশেষ স্ট্রাকচার হয়। ক্রোমোজোম কোথায় থাকে? আমাদের নিউক্লিয়াসের মধ্যে থাকে। আমাদের কোষের যেসব কোষে আমাদের নিউক্লিয়াস রয়েছে সেই সব কোষের নিউক্লিয়াসের মধ্যে আমাদের ক্রোমোজোম থাকে, যেটা বেসিক্যালি আমাদের জিনগত যে বৈশিষ্ট্য, যেটা আমরা বংশ পরম্পরায় বহন করে নিয়ে চলেছি, সেই ক্যারেক্টার গুলো আমাদের ওই ডিএনএ তথা ক্রোমোজোমের মধ্যে হচ্ছে গিয়ে থাকে। ঠিক আছে, তো এর একটা বিশেষ স্ট্রাকচার রয়েছে। সেখানে তোমরা 5টা স্ট্রাকচার বইতেও পড়বে। একটা হচ্ছে ক্রোম্যাটিড বাহু বলা হয়, সেকেন্ড হচ্ছে গিয়ে সেন্ট্রোমিয়ার অঞ্চল একটা থাকে, কিছু সেকেন্ডারি কনস্ট্রাকশন বা বাংলায় যেটাকে বলা হয় গৌণ খাঁজ। তোমরা মুখ্য খাঁজ এবং গৌণ খাঁজ পড়েছ। সেই গৌণ খাঁজ, স্যাটেলাইট অঞ্চল ক্রোমোজোমের, এবং টেলোমিয়ার। খুব সহজভাবে যদি দেখা হয় তাহলে ক্রোমোজোমের এই এক একটা বাহুকে বলা হয়, কি বলা হয়? ক্রোম্যাটিড। ক্রোম্যাটিড বাহু। তাহলে ক্রোমোজোমের কটা ক্রোম্যাটিড বাহু থাকে? জেনারেলি দুটো বাহু থাকে। সেই বাহুরও, সেই বাহু দুটো, ক্রোম্যাটিড দুটো কোথায় যুক্ত থাকে? একটা নির্দিষ্ট অঞ্চলে যুক্ত থাকে একে অপরের সাথে। সেই অঞ্চলটাকে বলা হয়, সেই স্থানটিকে বলা হয় সেন্ট্রোমিয়ার অঞ্চল। কি অঞ্চল? সেন্ট্রোমিয়ার অঞ্চল। দুটো বাহু দুটো এক জায়গায় জুড়ে থাকে, সেই জায়গাটাকে বলা হয় সেন্ট্রোমিয়ার। খুব সহজ। আর এই সেন্ট্রোমিয়ার অঞ্চলেরই দুদিকে, তোমরা যদি একটু আমার লাল কালিটা দেখতে পাও, সেন্ট্রোমিয়ার অঞ্চলেরই দুদিকে, মানে ওই অঞ্চলটাতে একটা প্রোটিন, কিছুটা প্রোটিন হচ্ছে গিয়ে যুক্ত থাকে। সেটাকে পার্টিকুলারলি প্রোটিন যুক্ত অঞ্চল যেটা সেন্ট্রোমিয়ারে থাকে, সেটাকে বলা হয় কাইনেটোকোর। কাইনেটোকোর অঞ্চল। কাইনেটোকোর অঞ্চলের একটা বিশেষ গুরুত্ব আছে। কেউ বলতে পারবে কি গুরুত্ব, ইম্পর্টেন্স কি কাইনেটোকোরের? জানো, পড়েছো বা প্রথমবার পড়ছো? কাইনেটোকোর অঞ্চল ঠিক এই সেন্ট্রোমিয়ার অঞ্চল, বা যেটাকে বলা হয় যে মুখ্য খাঁজ অঞ্চল বেসিক্যালি, সেই সেন্ট্রোমিয়ার অঞ্চলে বেসিক্যালি একটা কাইনেটোকোর অঞ্চল, কাইনেটোকোর যে প্রোটিনটা থাকে সেটার একটা বিশেষ গুরুত্ব আছে। এইটার গুরুত্ব আমরা পরবর্তী ক্লাসগুলোতেও আরেকবার আলোচনা করা হবে, কিন্তু তাও আমি এখন একটা জাস্ট হিন্ট দিয়ে রাখছি। এই কাইনেটোকোরের সাথে তোমরা বেম তন্তু, আমাদের যে কোষের বেম তন্তু, যেটা কোষ বিভাজনের সময় দরকার পড়ে, দুদিকের, যখন ক্রোম্যাটিডকে দুদিকে কোষ বিভাজনের সময় টানা হয়, ঠিক আছে, কোষ দুদিকে টানে, পুল করে, তো সেই সময় এই বেম তন্তুটা বেসিক্যালি কাইনেটোকোরের সাথে যুক্ত হয়। একটা ধরো সুতো যেটা দুদিকে টানবে, তার ফলে কি হবে? এখান থেকে এই পোর্শনটা কেটে যাবে, দুটো ক্রোম্যাটিড আলাদা হয়ে যায়। একটা একদিকে চলে যাবে, অন্যটা কোষের আর একদিকে চলে যাবে। মানে বেসিক্যালি কোষটা যদি এরকম গোল হয়, এখানে যদি একটা এরকম ক্রোম্যাটিড থেকে থাকে, তাহলে বেম তন্তু কি করবে? কাইনেটোকোরের সাথে একটাকে অন্যদিকে পুল করবে,
আর একটা ক্রোম্যাটিড, আর একটা বেমতন্তু কি করবে, একে উল্টো দিকে টানবে। তার ফলে কিছুক্ষণ বাদে কি হবে, কিছুক্ষণ বাদে একটা অন্যদিকে চলে গেল, আর একটা অন্যদিকে চলে গেল, অনেকটা এরকম দেখতে লাগে, মানে দুজনে দুদিকে চলে যাবে। এই ঘটনাটা হচ্ছে কোষ বিভাজনের সময় ঘটে, সেটা আমরা আরো ডিটেলে আলোচনা করব। তাহলে স্ট্রাকচার যখন বলা হচ্ছে, সেন্ট্রোমিয়ার অঞ্চল, যেখানে কাইনেটোকোর বলে একটি কাইনেটোকোর অঞ্চল থাকে, যেখানে একটি বেসিক্যালি প্রোটিন স্ট্রাকচার। এছাড়া কি আছে, কিছু সেকেন্ডারি কনস্ট্রাকশন রয়েছে, যেটাকে বলা হয় গৌণ খাঁজ। ক্রোমোজোমের মধ্যে মুখ্য খাঁজ ছাড়াও বিভিন্ন জায়গায় বেশ কিছু এরকম ছোট ছোট খাঁজ দেখতে পাওয়া যায় বিভিন্ন স্থানে। তো সেই অঞ্চলগুলোকে, সেইগুলোকে বলা হয় গৌণ খাঁজ। ঠিক আছে। স্যাটেলাইট বলে একটা অঞ্চল থাকে, বেসিক্যালি স্যাটেলাইট বলা হয়, এবং লাস্টেরটা দ্য টেলোমিয়ার পোর্শন, একদম ক্রোমোজোমের ক্রোম্যাটিড দুটো শেষ প্রান্তটাকে বলা হয় টেলোমিয়ার অঞ্চল। তাহলে একটা ক্রোমোজোমে 4টে টেলোমিয়ার অঞ্চল থাকে। ঠিক আছে। যদি ক্রোমোজোমের গঠনটা এরকম হয়, মানে যেখানে সেন্ট্রোমিয়ারটা ক্রোমোজোমের মাঝখানে অবস্থান করছে। ঠিক আছে। এছাড়া এই সেন্ট্রোমিয়ার কোথায় রয়েছে তার উপর নির্ভর করে ক্রোমোজোমের গঠনকে 4টে ভাগে ভাগ করা হয়েছে। সেন্ট্রোমিয়ার, আরেকবার বলছি, সেন্ট্রোমিয়ারটা কোথায় রয়েছে, মানে ক্রোমোজোম বাহু দুটো কোথায় যুক্ত রয়েছে, ক্রোম্যাটিড দুটো, সেইটার উপর নির্ভর করে এটার নামকরণ হচ্ছে। যদি এটা একদম ক্রোমোজোম বাহু দুটো মাঝখানে থাকে, মানে সেন্ট্রোমিয়ার যদি একদম মাঝখানে থাকে, তাহলে সেটাকে বলা হয়, সেই ধরনের স্ট্রাকচারকে মেটাসেন্ট্রিক স্ট্রাকচার। মাঝখানে নয়, কিন্তু মাঝখানের থেকে একটু ওপরে বা নিচে যদি থাকে, তাহলে সেই স্ট্রাকচারটাকে বলা হয় সাবমেটাসেন্ট্রিক। আশা করছি তোমরা দেখতে পাচ্ছ। সেটাকে বলা হয় সাবমেটাসেন্ট্রিক। আর যদি এই সেন্ট্রোমিয়ার অঞ্চলটা ক্রোমোজোমের টেলোমিয়ার অঞ্চলের দিকে থাকে, মানে একদম বাহুর শেষ প্রান্তের দিকে, তাহলে সেই স্ট্রাকচারটাকে বলা হয় অ্যাক্রোসেন্ট্রিক। অ্যাক্রোসেন্ট্রিক। আর যদি সেন্ট্রোমিয়ার একদম টেলোমিয়ারে অবস্থান করে, সেই কারণে টেলোমিয়ারে যেহেতু অবস্থান করছে, তার নাম থেকে তোমরা দেখতে পাচ্ছ নামটা কি রকম হয়েছে, টেলোসেন্ট্রিক। কোথায় অবস্থান করছে, টেলের দিকে, টেল বা লেজ একদম, টেলোসেন্ট্রিক। টেলোসেন্ট্রিক হচ্ছে গিয়ে ক্রোমোজোম, এটাকে হচ্ছে গিয়ে বলা হয়। এইভাবে ব্রডলি এটাকে ক্রোমোজোমের স্ট্রাকচারকে, গঠনকে 4টে মূলত প্রধান ভাগে ভাগ করা হচ্ছে: টেলোসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক অ্যান্ড মেটাসেন্ট্রিক। কিসের ওপর নির্ভর করে, সেন্ট্রোমিয়ার কোথায় অবস্থান করছে। এবং এই সেন্ট্রোমিয়ারের অবস্থানের ওপর নির্ভর করেই ক্রোমোজোমের যে বাহু দুটো রয়েছে, যেটাকে বলা হয় আর্ম, সেটাকে হচ্ছে গিয়ে দুটো নামকরণ করা হয়েছে। একটাকে বলা হয় শর্ট আর্ম, আর একটাকে বলা হয় লং আর্ম। লম্বা হাত, ছোট হাত, সিম্পল। দুটো হাত রয়েছে, সেটা হচ্ছে গিয়ে একটা ছোট বাহু আর একটা হচ্ছে গিয়ে লম্বা। ঠিক আছে। এইটা হচ্ছে গিয়ে বেসিক ক্রোমোজোমের স্ট্রাকচার। কিন্তু এই ক্রোমোজোমের স্ট্রাকচারটাকে ভালো করে বোঝার দরকারটা কেন, তার কারণ ক্রোমোজোমের মধ্যেই আমাদের থাকে কি, আমাদের নিউক্লিয়াস, আমাদের ডিএনএ। এরকম ভাবে এই ছবিটা যদি তোমরা দেখো, দেখো আমাদের নিউক্লিয়াসের মধ্যে, আমি একটু জুম করছি, আমাদের কোষের নিউক্লিয়াসের মধ্যে এই ধরনের ক্রোমোজোম অনেক থাকে, বিভিন্ন ধরনের কুণ্ডলীকৃত অবস্থায়। ঠিক আছে। যেটাকে তোমরা অনেক সময় নিউক্লিয় জালক হিসাবেও পড়েছো। সেই জালকটা সবসময় কিন্তু ফ্রি থাকে না। কোষ বিভাজনের একটা নির্দিষ্ট পর্যায়ে জালকগুলো কি হয়, সুতোগুলো, যেমন একটা সুতোকে দুদিক থেকে অনেকক্ষণ ধরে পেঁচালে কি হবে, বা একটা গার্ডারকে যদি তুমি অনেকক্ষণ ধরে পেঁচাও, কি হবে, একটা দিক থেকে শক্ত করে ধরে আছো, উল্টো দিক থেকে হচ্ছে কি সেটাকে পেঁচাচ্ছ আঙুল দিয়ে, তাহলে কিছুক্ষণ বাদে কি হবে, পেঁচিয়ে যাবে একটা আরেকটার সাথে। মানে কিছুক্ষণ বাদে ওরা কাছাকাছি চলে আসবে, কুণ্ডলীকৃত হয়ে পড়বে। সেখানে বইতে দেখবে তোমাদের লেখার সময় বলা শব্দটা ব্যবহার করেছে কুণ্ডলীকৃত। তাহলে এই পেঁচিয়ে যায়,
সুতোটাকে এমন পেঁচালে যেরকম হয় সেরকম পেঁচিয়ে যায়, পেঁচিয়ে কিরকম স্ট্রাকচার তৈরি করে, এরকম একটা দুটো ক্রোমোজোমের বা ক্রোম্যাটিড, এবং সেই ক্রোম্যাটিড গুলো একে অপরের সাথে যুক্ত হয় সেন্ট্রোমিয়ারে, ওই একটা ক্রোমোজোমের গঠন করে। ঠিক একই রকম ভাবে তোমরা যদি সেটা একটু ডিটেলে দেখো, আগের দিনে একটা ভিডিওতে দেখানো হয়েছিল, একটা হিস্টোন প্রোটিনের চারপাশের ডিএনএটা এরকম ভাবে আবদ্ধ থাকে, এবং সেটা একটা ধরে নাও এরকম সরু সুতো। তার মানে এই সুতোটাকে যদি একটা পেঁচানো হয়, সে পেঁচাতে 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 কি হবে, গোল হতে 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 একটা লাটাইয়ের চারিদিকে যেমন পেঁচানো হয় সুতো, ঠিক সেই রকম ভাবে হতে হতে এরকম একটা কুণ্ডলীকৃত আকার ধারণ করে। এটা কোষ বিভাজনের একটা নির্দিষ্ট দশায় হয়। ঠিক আছে, তাহলে আমরা এবারে ক্রোমোজোমের মধ্যে ডিএনএ নিয়ে আলোচনা করতে চলেছি। তাহলে একটা গেল ক্রোমোজোমের গঠন কিরকম, এবারে ক্রোমোজোমের ভেতরে রাসায়নিক উপাদানগুলো কি কি থাকে, কারণ ক্রোমোজোমটা কি নিয়ে তৈরি, এবং সেখানে দেখতে পাচ্ছ ক্রোমোজোম আর নাথিং বাট ডিএনএ দিয়ে তৈরি। মানে ডিএনএটাই পেঁচিয়ে পেঁচিয়ে কুণ্ডলীকৃত হয়ে কি তৈরি করছে, ক্রোমোজোম তৈরি করছে। তাহলে আমাদের এবারে যেটা বুঝতে হবে সেটা কি, ডিএনএ এর গঠনটা। ঠিক আছে, ডিএনএ বা ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিডের, কারোর যদি কোনো কোশ্চেন থাকে জিজ্ঞেস করবে। ঠিক আছে, আচ্ছা এখানে তোমরা একটা হিস্টোন নামক কথা শুনেছো। হিস্টোনটা হচ্ছে একটা প্রোটিন। কি হয়, হিস্টোন একটা প্রোটিন, ধরো এরকম লাটাইটার মতো, যার চারপাশে কি হয়, তার চারিদিকে যে ডিএনএটা, আমরা ধরে নিচ্ছি নীল রঙের একটা ডিএনএ দেখাচ্ছি, ডিএনএ সুতোটা একবার একবার এরকম পেঁচিয়ে আবার চলে যায়। হয়তো এখানে আরেকটা হচ্ছে কি হিস্টোন প্রোটিন রয়েছে, ধরে নিচ্ছি এটা একটা হিস্টোন প্রোটিন, এখানে আরেকটা হিস্টোন প্রোটিন রয়েছে, এইচ হিস্টোন প্রোটিন, এইচ হিস্টোন প্রোটিন, ধরে নিচ্ছি আরেকটা হিস্টোন প্রোটিন রয়েছে এইচ। ডিএনএটা তাহলে কি থাকে সবসময়, ডিএনএ কখনো ফ্রিলি একা একা হচ্ছে গিয়ে ঘুরে বেড়ায় না। ডিএনএ এর ফিলামেন্টটা সবসময় এই হিস্টোন প্রোটিনকে একবার পেঁচিয়ে, সবসময় কিছু দূর অন্তর একটা করে এরকম পেঁচিয়ে পেঁচানো অবস্থায় থাকে। বুঝতে পারছো, এবং এটা ধরে নাও একটা ডবল স্ট্যান্ডার্ড ডিএনএ, হয়তো এখানে আমার পক্ষে দেখানোটা একটুখানি শক্ত হবে, ধরে নাও এটা ডবল স্ট্যান্ডার্ড ডিএনএ। ডিএনএ কি হচ্ছে এরকম, কারণ ডবল স্ট্যান্ডার্ড মানে দ্বিতন্ত্রী, আমরা সবাই জানি বা তোমরা পড়েছো হয়তো বা পড়বে, ডিএনএ হচ্ছে কি ডবল স্ট্যান্ডার্ড মানে দ্বিতন্ত্রী হয়। সেই দ্বিতন্ত্রী স্ট্রাকচারে ধরে নেওয়া যাক এরকম ভাবে দ্বিতন্ত্রী ডিএনএটা হিস্টোনের চারিদিকে পেঁচিয়ে এরকম ভাবে হচ্ছে গিয়ে থাকছে। এইটাই অনেকক্ষণ ধরে আরো পেঁচিয়ে কি তৈরি করে, আমাদের এই ক্রোমোজোমের মতো স্ট্রাকচারটা। ঠিক আছে, এই ঘটনাটা হচ্ছে গিয়ে, এই ঘটনাটা ঘটে প্রত্যেকটা কোষে কোষ বিভাজনের ঠিক আগে, বিভাজিত হওয়ার আগে। এবারে চিন্তা করো, আমাদের শরীরে বা উদ্ভিদেও এত কোষ রয়েছে বিভিন্ন স্থানে, কোথায় রয়েছে, আমাদের চামড়ার উপরে কোষ রয়েছে, আমাদের হচ্ছে গিয়ে শরীরের দেহের মধ্যে আমরা খাচ্ছি যখন যে পাইপ দিয়ে যাচ্ছে, আমাদের যে অন্ত্র, আমাদের যে পৌষ্টিক তন্ত্র, তার মধ্যে হচ্ছে গিয়ে প্রত্যেকটা জায়গায় হচ্ছে গিয়ে কোষের স্তর রয়েছে, আমাদের যকৃৎ হচ্ছে গিয়ে অজস্র কোষ নিয়ে তৈরি, আমাদের বৃক্ক অজস্র হাজার লাখ লাখ কোটি কোটি কোষ নিয়ে তৈরি। তাহলে এই কোষগুলোর মধ্যে কি হচ্ছে, এইরকম একটা ঘটনা কন্টিনিউয়াসলি হচ্ছে। এবং আমাদের শরীরের স্নায়ু কোষ ছাড়া প্রত্যেকটি কোষই একটা নির্দিষ্ট সময় পরে হচ্ছে গিয়ে, প্রধানত স্নায়ু কোষ ছাড়া প্রত্যেকটি কোষই একটা নির্দিষ্ট সময় পরে মারা যায়, এবং সেই জায়গায় নতুন কোষের জন্ম হয়। নতুন কোষের জন্ম কিভাবে হবে, ডিম ফুটে কিছু হবে, না হবে না। সেখানে কি হয়, একটা বড় কোষ বা একটা কোষ যখন ম্যাচিওর হয়ে যায়, পরিণত হয়ে যায়, সে দুটো ভাগে ভাগ হয়ে যায়, সেটাই হচ্ছে কোষ বিভাজন। ঠিক আছে, আমাদের শরীরে। তো সেই ঘটনাটা ঘটানোর জন্য, তার মানে ভাবো আমাদের শরীরে কন্টিনিউয়াসলি এই পদ্ধতিটা ঘটে চলেছে। তোমরা এখন বসে আছো, তোমাদের শরীরেও ভাবো বিভিন্ন কোষের মধ্যে এখন কিছু কোষ মারা যাচ্ছে ভেতরে, এবং সেই জায়গায় নতুন নতুন কোষ সৃষ্টি হচ্ছে। তোমরা হয়তো খালি চোখে দেখতেও পাচ্ছি না আমরা, কিন্তু ঘটনাটা কিন্তু ঘটছে। শরীর কিন্তু এই কাজটা ক্রমাগত করে চলেছে। ঠিক আছে, তাহলে ছবিটা যতটা জটিল দেখতে লাগছে একদমই নয়। আমরা এবারে ডিএনএ এর একটু গঠনটা দেখবো, ডিএনএ এবং আরএনএ। ঠিক আছে, খুব সহজভাবে যদি দেখা হয়, ডিএনএ এবং আরএনএ এটাকে পলিমার বলা হয়।
কেন পলিমার বলা হয়? পলি মানে অনেকগুলো, ঠিক আছে? তাহলে অনেকগুলো জিনিস একসাথে জুড়ে ডিএনএ বা আরএনএ তৈরি করে। তাহলে সেই জিনিসগুলো কি? সেখানে একটা পেন্টোজ সুগার বা শর্করা থাকে, একটা নাইট্রোজেন কন্টেনিং বেস থাকবে, বেস যেটা হচ্ছে গিয়ে নাইট্রোজেন যার মধ্যে উপস্থিত, নাইট্রোজেন কন্টেনিং বেস থাকে। আর একটা কি থাকে? ফসফেট গ্রুপ বা ইনঅর্গ্যানিক ফসফেট বা অজৈব ফসফেট হচ্ছে গিয়ে থাকে। এই তিনটে জিনিস নিয়ে কি তৈরি হয়? একটা নিউক্লিওটাইড তৈরি হয়। আর একবার, ডিএনএ, ডিএনএ এবং আরএনএ, ডিএনএ তে হচ্ছে কি ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড, আরএনএ এর পুরো কথা হচ্ছে রাইবো নিউক্লিক অ্যাসিড। এর প্রধান পার্থক্য হচ্ছে এদের মধ্যে পেন্টোজ সুগার, পেন্টোজ মানে কি? পেন্টোজ মানে সবাই জানো, পেন্টা মানে 5, 5 কি আমরা জানি, পেন্টা, অক্টা মানে 8, যেরকম পেন্টা মানে 5। পেন্টোজ সুগার কেন বলছে? পেন্টোজ শর্করা, পেন্টোজ শর্করা মানে 5 কার্বন যুক্ত শর্করা, 5 কার্বন। ঠিক আছে, কটা কার্বন থাকে শর্করাটার মধ্যে? সুগারটার মধ্যে 5টা কার্বন থাকে। তোমরা যদি এখানে দেখো, এখানে হচ্ছে কি মার্ক করা আছে। ধরো প্রথমে রাইবোজ সুগারটা দেখি আমরা। রাইবোজ সুগার কিসের মধ্যে থাকে? রাইবোজ শর্করাটা দেখতে অনেকটা এরকম, ঠিক আছে, তার কেমিক্যাল বা রাসায়নিক গঠন যদি দেখা হয়। রাইবোজ সুগার কার মধ্যে থাকে? আরএনএ এর মধ্যে। রাইবোজ সুগার ডিএনএ এর মধ্যে, ডিঅক্সি রাইবোজ সুগার। রাইবোজ সুগারের কটা কার্বন তোমরা দেখতে পাচ্ছ? গোনো এখানে, আমার হাতটা যদি দেখতে পাও, মানে মাউস পয়েন্টারটা। 1, 2 নম্বর কার্বন, 3 নম্বর কার্বন, 4 নম্বর কার্বন এবং 5 নম্বর কার্বন। তার মানে কতগুলো কার্বন রয়েছে? 5টা কার্বন রাইবোজ সুগারে। আচ্ছা, এবারে আমরা দেখি তাহলে ডিঅক্সি রাইবোজ সুগারে কতগুলো রয়েছে। ডিঅক্সি রাইবোজ শর্করাটাতে একটা কার্বন, 2 নম্বর কার্বন, 3 নম্বর, 4 নম্বর এবং 5 নম্বর কার্বন। 5, তার মানে এখানেও 5টা কার্বনই রয়েছে। সেই কারণে কি বলা হচ্ছে, আমাদের ডিএনএ বা আরএনএ এর মধ্যে কি থাকে? 5 কার্বন যুক্ত শর্করা। আমাদের শর্করাটা কি, কিন্তু সেটার পার্থক্যটা কি? তাহলে ডিএনএ এবং আরএনএ এর মধ্যে গঠনগত প্রধান রাসায়নিক পার্থক্য কি? একটাতে রাইবোজ সুগার রয়েছে, রাইবোজ শর্করা, আর অন্যটাতে রয়েছে ডিঅক্সি রাইবোজ শর্করা। দুটোর রাসায়নিক গঠনের পার্থক্য কি? রাইবোজ সুগারে কি থাকে? একটা হাইড্রক্সিল গ্রুপ থাকে। তোমরা ক্লাস 10-এ পড়ছো, আশা করি হাইড্রক্সিল গ্রুপ পড়েছো তোমরা। ওএইচ, এনএওএইচ এর নাম শুনেছো হয়তো, এনএওএইচ, সোডিয়াম হাইড্রক্সাইড, এনএওএইচ, এনএ প্লাস ওএইচ মাইনাস। সেরকম হাইড্রক্সিল গ্রুপটার বদলে এখানে ডিঅক্সিরাইবোজে কি থাকে? শুধুমাত্র হাইড্রোজেন। প্রধান পার্থক্যটা কি? 2 নম্বর কার্বনে, 2 নম্বর কার্বনটাতে হাইড্রক্সিল গ্রুপের জায়গায় এখানে 2 নম্বর কার্বনে কি রয়েছে? হাইড্রোজেন রয়েছে। দ্যাট ইজ বেসিক্যালি দ্য মেইন ডিফারেন্স বিটুইন ডিঅক্সিরাইবোজ সুগার এন্ড রাইবোজ সুগার। ঠিক আছে, তাহলে কি একটা নিউক্লিওটাইডের গঠন, আমি খুব আস্তে আস্তে আশা করে যাচ্ছি, বা তারা হলে হলে তোমরা কিন্তু অবশ্যই বলবে। নিউক্লিওটাইডের গঠনে তাহলে কি? 5 কার্বন যুক্ত পেন্টোজ, 5 কার্বন যুক্ত একটা সুগার রয়েছে, সেটা রাইবোজ সুগার অথবা ডিঅক্সিরাইবোজ সুগার। ডিঅক্সিরাইবোজ সুগার থাকে ডিএনএ তে, রাইবোজ সুগার থাকছে আরএনএ এর মধ্যে। সেই কারণে এটাকে বলা হয় রাইবো নিউক্লিক অ্যাসিড, এটাকে বলা হয় ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। আচ্ছা, তাহলে এবারে প্রশ্নটা এলো, এটা তো আমরা দেখলাম যে একটা শর্করার পার্টটা গেল, যে শর্করাটা এইটা হচ্ছে কি একটা, আর আরেকটা শর্করা হতে পারে, এটা হচ্ছে 2 নম্বর শর্করাটা, দুটোর কোন একটা হবে। তাহলে হোয়াট অ্যাবাউট নাইট্রোজেন কন্টেনিং বেস আর ফসফেট গ্রুপ? আচ্ছা, এটা বলার আগে আমি শর্করাটা দিয়েই বলি। আমাদের ডিএনএ এর মধ্যে 2 ধরনের নিউক্লিক অ্যাসিড, 2 ধরনের, পিউরিন এবং পিরিমিডিন বলা হয়, ঠিক আছে? তার যদি গঠনটা দেখা হয়, আমাদের 2 ধরনের পিউরিন থাকে, একটার নাম হচ্ছে অ্যাডেনিন আর একটার নাম হচ্ছে গুয়ানিন। আর পিরিমিডিন হচ্ছে
দু ধরনেরই হয়, তিন ধরনের বেসিক্যালি, কিন্তু দু ধরনেরই হচ্ছে কি উপস্থিত থাকে। কিসের ওপর নির্ভর করে? ডিএনএ নাকি আরএনএ? ডিএনএ এবং আরএনএ এর ওপর নির্ভর করে আমাদের পিরিমিডিনটা আলাদা হয়। কোন ধরনের? হয় সাইটোসিন, এটা হচ্ছে তোমাদের একটু আগে কি বলা হলো, 2 নম্বরটা নাইট্রোজেন কন্টেনিং বেস। পিউরিন এবং পিরিমিডিন হচ্ছে সেই নাইট্রোজেন কন্টেনিং বেসটা। নাইট্রোজেন কোথায় কেউ দেখতে পাচ্ছ? এ দেখো, এখানে একটা নাইট্রোজেন রয়েছে, এখানে একটা নাইট্রোজেন রয়েছে পিউরিনে, গোল করলাম। পিরিমিডিনেও নাইট্রোজেন, পিরিমিডিনের নাইট্রোজেন। এই কম্পাউন্ডের মধ্যে কি থাকে? নাইট্রোজেন থাকে, সেই কারণে বলা হয় নাইট্রোজেন কন্টেনিং বেস। এবার এই পিউরিন নাইট্রোজেন কন্টেনিং যে বেসটা পিউরিন, সেটা দু প্রকারের, অ্যাডেনিন এবং গুয়ানিন। আর পিরিমিডিন হচ্ছে সাইটোসিন, থায়ামিন অ্যান্ড ইউরাসিল। এর মধ্যে কোনটা কোনটা ডিএনএ তে থাকে কেউ বলতে পারবে? পিউরিনটা ডিএনএ এবং আরএনএ দুটোতেই থাকে। ডিএনএ অ্যান্ড আরএনএ দুটোতেই হচ্ছে গিয়ে পিউরিনটা থাকে। পিউরিনের অ্যাডেনিন এবং গুয়ানিন দুটোই থাকে। ইয়েস প্লিজ। পিরিমিডিন থাকে সাইটোসিন আর থাইমিন। হ্যাঁ, ডিএনএ তে থাকবে হচ্ছে গিয়ে, ডিএনএ তে গুড, ডিএনএ তে থাকে সাইটোসিন এবং থায়ামিন। আর আরএনএ তে থাকে সাইটোসিন এবং ইউরাসিল। আচ্ছা, এখানে লেখাই ছিল ফাউন্ড ইন ডিএনএ এন্ড ফাউন্ড ইন আরএনএ, আমি খেয়াল করি। ওকে, তাহলে কি আরএনএ, তাহলে কি পার্থক্য হলো ডিএনএ এবং আরএনএ রাসায়নিক গঠনের মধ্যে? ডিএনএ এবং আরএনএ এর মধ্যে রাসায়নিক প্রধান পার্থক্য হচ্ছে কি, আরেকটা অন্যতম পার্থক্য, ডিএনএ তে থায়ামিন থাকে আর আরএনএ এর মধ্যে ইউরাসিল থাকে। আরএনএ অনেক ধরনের হয়, মেসেঞ্জার আরএনএ হতে পারে, টিআরএনএ হতে পারে, ট্রান্সফার আরএনএ, এই ধরনের অজস্র আরএনএ আছে। এখন প্রচুর গবেষণা হয় স্মল নিউক্লিয়ার আরএনএ, এসআইআরএনএ এর উপরে, বিভিন্ন রোগ প্রতিষেধকের আবিষ্কারের জন্য বা বিভিন্ন রোগের ওষুধ আবিষ্কার করার জন্য, পার্টিকুলারলি ক্যান্সার বা আরো অজস্র ডায়াবেটিস থেকে শুরু করে এসআইআরএনএ এর উপরে প্রচুর গবেষণা হয়। স্মল নিউক্লিয়ার আরএনএ, এসআইআরএনএ। ওকে, তাহলে এই আমাদের কি, তোমরা নাইট্রোজেন কন্টেনিং বেস গুলো দেখলে। থার্ড তাহলে কি বাকি রইলো? একটা বাকি রইলো ফসফেট। তাহলে আমার কি কি হলো? একটা হচ্ছে শর্করা, কি এটা 5 কার্বন যুক্ত শর্করা। একটা নাইট্রোজেন কন্টেনিং বেস, নাইট্রোজেন আছে এরকম একটা বেস, সেটা অ্যাডেনিন হতে পারে, গুয়ানিন হতে পারে, সাইটোসিন হতে পারে, থায়ামিন হতে পারে, ইউরাসিল হতে পারে যদি আরএনএ হয়ে থাকে। আর কি, এর ব্যাকবোনটা থাকে হচ্ছে গিয়ে পেছন দিকে, যেমন ঠাকুরের একটা কাঠামো হয় বা কোনো কিছু তৈরি করতে গেলে একটা স্ট্রাকচারের দরকার পড়ে, ঠিক একইভাবে বাড়ি তৈরি করতে গেলে যেমন ভিতের দরকার পড়ে, কলমের দরকার পড়ে, ঠিক একইভাবে ফসফেট গ্রুপ, এই ফসফেট গ্রুপটা কি করে, ইনঅর্গ্যানিক অজৈব ফসফেট গঠনগত, মানে এই স্ট্রাকচারটা হচ্ছে গিয়ে দেয়, ব্যাকবোন বলা হয় ডিএনএ বা আরএনএ। ব্যাকবোন কি? ফসফেট। তাহলে এটা একটা তোমরা চোখের সামনে দেখতে পাচ্ছ ডিএনএ নিউক্লিওটাইড। নিউক্লিওটাইড কথাটার মানে যেখানে সুগার থাকবে, বেস থাকবে, ফসফেট গ্রুপ থাকবে। ভাইভাতে মানে মৌখিক পরীক্ষার সময় বা অনেক সময় অনেকটা কনফিউশন হয়ে যায় নিউক্লিওসাইড এবং নিউক্লিওটাইডের মধ্যে, এখানে কি কোনো পার্থক্য আছে? অনেক সময় নিউক্লিওটাইড শব্দটা নিউক্লিওসাইড শব্দটা কনফিউজ করে দেয়। নিউক্লিওসাইড হচ্ছে শুধু সুগার আর বেস, এই দুটোকে একসাথে নিউক্লিওসাইড বলা হয়, এটা হচ্ছে নিউক্লিওসাইড। ঠিক আছে? আর এটার সাথেই যখন আরেকটা ফসফেট ঢুকে গেল, ফসফেটটা আটকে গেল, অজৈব ফসফেট বা ইনঅর্গ্যানিক ফসফেট, তখন সেটা হয়ে গেল নিউক্লিওটাইড। মানে নিউক্লিওটাইড বলতে কোনটা বোঝাচ্ছে? নিউক্লিওটাইড হচ্ছে এই পুরোটা, পুরোটা হচ্ছে নিউক্লিওটাইড।
আর নিউক্লিওসাইড কোনটা? নিউক্লিওসাইড হচ্ছে শুধু সুগার আর বেস, এটা হচ্ছে নিউক্লিওসাইড। ঠিক আছে, তাহলে আমাদের ডিএনএ এর মধ্যে কি থাকে? অজস্র নিউক্লিওটাইড থাকে, এবং সেই নিউক্লিওটাইড গুলো একটা আরেকটার সাথে ফসফেটের দ্বারা যুক্ত। তোমরা দেখো এখানে কটা নিউক্লিওটাইড দেখতে পাচ্ছ? একটা, দুটো, তিনটে, 1 2 3। কি আছে এই নাইট্রোজেন কন্টেনিং বেসটা? এখানে দেখো অ্যাডেনিন রয়েছে, গুয়ানিন রয়েছে, থায়ামিন রয়েছে। সরি, এটা ডিএনএ নয়, এটা হচ্ছে কি আরএনএ। ঠিক আছে, ওকে। তাহলে 1 2 3 এগুলো কি দেখতে পাচ্ছ? এইরকম ধরো হাজার হাজার, লাখ লাখ নিউক্লিওটাইড একে অপরের সাথে যুক্ত হয়ে কি তৈরি করছে? এই ডিএনএ চেনটা বা আরএনএ এর স্ট্র্যান্ডটাকে তৈরি করছে। আমি একবার আগের দিনের ভিডিওটাতে আরেকবার নিয়ে যাব, তোমাদেরকে আরেকবার দেখানোর চেষ্টা করছি। যেখানে আমরা পার্টিকুলারলি হিস্টোনের কথা বলেছিলাম, আজকে তো আলোচনা হলো, আরেকবার ভিডিওটা দেখে নি, তাহলে হচ্ছে কি তোমাদের হয়তো বুঝতে সুবিধা হবে। ক্রোমোজোমের দেখো সেন্ট্রোমিয়ার অঞ্চল, ক্রোমোজোমের দুটো বাহু রয়েছে, সেই বাহুটার মধ্যে কি রয়েছে? হিস্টোনের চারপাশে ডিএনএটা পেঁচানো অবস্থায় রয়েছে, এবং দ্বিতন্ত্রী ডিএনএটা তোমরা দেখতে পাচ্ছ। সেই ডিএনএ তে কি রয়েছে? অজস্র নিউক্লিওটাইড রয়েছে পরপর যুক্ত হয়ে। সেই নিউক্লিওটাইড গুলো কিরকম? এইবারে দেখো এই ছবিটাতে তোমরা দেখতে পাচ্ছ। দেখো থায়ামিন, তার নিচে কি থাকবে? অবশ্যই একটা শর্করা থাকবে, এবং সেই শর্করায় যে নীল স্ট্র্যান্ডটা দেখতে পাচ্ছ, এটা কি? এগুলো হচ্ছে ফসফেট, পরপর যুক্ত হয়ে হয়ে ফসফেটের সাথে পরবর্তী সুগার, ফসফেট সুগার, ফসফেট সুগার পরপর জুড়ে জুড়ে এই ব্যাকবোনটা তৈরি করে। তার মানে কি? দেখো এখানে একটা নিউক্লিওটাইড যে ইউটা, ইউটা আসছে, ইউরাসিল। ইউরাসিলের সাথে কি রয়েছে? অবভিয়াসলি একটা সুগার থাকবে, তার সাথে একটা নাইট্রোজেন কন্টেনিং, নাইট্রোজেনের বেস থাকবে। ঠিক আছে, নাইট্রোজেন কন্টেনিং বেস, ফসফেট এবং একটা করে সুগার। সেই নাইট্রোজেন কন্টেনিং বেস কোনটা? ইউরাসিল। এখানে এখানে কোনটা আসছে? দেখো জি আসছে, দ্যাট ইজ গুয়ানিন। এইভাবেই কিন্তু একটা স্ট্র্যান্ড পরপর তৈরি হয়, একটা নিউক্লিওটাইড একটার সাথে পরপর পরপর জুড়তে থাকে। ঠিক আছে, এইবারে একটা স্ট্র্যান্ড বা সিঙ্গেল স্ট্র্যান্ড, একটা স্ট্র্যান্ড যখন তৈরি হয়ে যায়, তখন কি হয়? আরেকটা স্ট্র্যান্ডও তার কাছাকাছি চলে আসে। সেই বেস পেয়ারিংটা কিভাবে হয়? সব সময় এবারে এটাকে বলা হয় ডিএনএ এর বেস পেয়ারিং। কি ঘটনাটা? ডিএনএ বেস পেয়ারিং। পেয়ারিং মানে পেয়ার মানে জোড়া, বেসিক্যালি আমরা বলি জোড়া মানে দুই। বেস পেয়ারিং মানে তাহলে কি হচ্ছে? অ্যাডেনিন একটা পিউরিন, অ্যাডেনিন এ টি একটা পিরিমিডিনের সাথে, এবং গুয়ানিন সব সময় আরেকটা, কার সাথে হবে? আরেকটা পিরিমিডিন, সেটা হচ্ছে গিয়ে সাইটোসিন। এই দুটো হচ্ছে গিয়ে পরস্পর যুক্ত হয়, একে অপরের কাছাকাছি। কিভাবে যুক্ত হয়? অবশ্যই একটা রাসায়নিক বন্ড দ্বারা। ঠিক আছে, একটা রাসায়নিক বন্ড দ্বারা তারা হচ্ছে যুক্ত হয়। এখানে অ্যাডেনিন এবং থায়ামিনের মাঝখানে যে রাসায়নিক বন্ডটা থাকে সেটা হচ্ছে ডবল বন্ড। আর গুয়ানিন এবং সাইটোসিনের মাঝখানে থাকে ট্রিপল বন্ড। অ্যাডেনিন এবং গুয়ানিনের থাইমিনের মাঝখানে ডবল বন্ড, গুয়ানিন এবং সাইটোসিনের মাঝখানে ট্রিপল বন্ড। তার মানে এটা যদি একটা ডিএনএ এর স্ট্র্যান্ড হয়, যেখানে অ্যাডেনিন ছিল, গুয়ানিন ছিল, পরেরটাতে হয়তো সাইটোসিন ছিল, তারপরে আবার অ্যাডেনিন ছিল, তাহলে এখানে কে আসবে উল্টো দিকে? সাইটোসিনের উল্টো দিকে। সবসময় এটা যদি আরেকটা ডিএনএ এর স্ট্র্যান্ড হয়, ডিএনএ এর 1 নম্বর স্ট্র্যান্ড, 2 নম্বর স্ট্র্যান্ড, একটা স্ট্র্যান্ড ডিএনএ দ্বিতন্ত্রী, তাহলে একটা তন্ত্র, একটা স্ট্র্যান্ড, দ্বিতীয় স্ট্র্যান্ড অ্যাডেনিন থাইমিন, তাহলে সাইটোসিনের উল্টো দিকে কি থাকবে? অবশ্যই এদিকেও হচ্ছে কি গুয়ানিন থাকবে। অ্যাডেনিনের উল্টো দিকে কি থাকবে? অবশ্যই হচ্ছে গিয়ে থায়ামিন থাকবে।
তাহলে এইভাবে আমাদের দ্বিতন্ত্রী ডিএনএটা হচ্ছে গিয়ে বেস পেয়ারিং করে তৈরি হয়, অ্যাডেনিন, থায়ামিন, গুয়ানিন, সাইটোসিন। ঠিক আছে, এবারে কোনো কারণে ভুলবশত, আমি একটা উদাহরণ হিসাবে দেখাচ্ছি, কোনো কারণে ভুলবশত হয়তো গুয়ানিনের উল্টো দিকে একটা সাইটোসিন, তো ঠিকই আছে, সরি, একটা অ্যাডেনিন চলে এসেছে নিউক্লিওটাইড, একটা অ্যাডেনিন নিউক্লিওটাইড এখানে ভুলবশত চলে এসেছে। এই ঘটনাটাকে বলা হয়, তোমরা হয়তো নাম শুনে থাকবে, মিউটেশন। মিউটেশন, তোমরা হয়তো শুনেছো যে মিউটেশনের কারণে ক্যান্সার হচ্ছে, কোষ মরে যায়, বিভিন্ন ধরনের রোগের সৃষ্টি হয়। মিউটেশনে আসলে কি ঘটে, একটা অজস্র ধরনের মিউটেশন হয়, অনেক ধরনের। তার মধ্যে একটা অন্যতম মিউটেশন হচ্ছে এই ডিএনএ এর মধ্যে, ডিএনএটা মিউটেটেড হয়ে গেছে। তোমরা হলিউডের অনেক বড় বড় সিনেমা বা এখন বলিউডেও, হিন্দিতেও এই ধরনের অনেক সিনেমা হয়তো দেখেছো, যেখানে মিউটেশনের কথা বলা হয়েছে। ক্রিসেতেও মিউটেশনের কথা বলেছে, যে মিউটেটেড হয়ে গেছে ক্রিস, যারা যারা দেখেছে। ঠিক আছে, আশা করি অনেকেই দেখেছে ক্রিস। ওকে, সেখানে কি মিউটেশনে বেসিক্যালি ডিএনএ এর মধ্যে নিউক্লিওটাইড যদি ভুল করে চলে আসে, কারণ অতগুলো নিউক্লিওটাইড একটার পর একটা পর 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 জুড়ছে, জুড়তে গিয়ে হঠাৎ করে একটা কোথাও ভুল হয়ে গেছে, তাহলে কি ঘটবে, এইরকম একটা ভুলটাই কিন্তু থেকে যেতে পারে, যদি না সেটা কোষ এডিট করতে পারে। যেমন কম্পিউটারে এডিট করা যায়, কোষেরও এডিট করার ক্ষমতা আছে, হ্যাঁ, কোষও ডিলিট করতে পারে, এডিট করতে পারে। সেই মেকানিজমটা এখানে আর বলছি না, কিন্তু এইভাবে হচ্ছে বেস পেয়ারিং, যদি সেটা কোষ করতে ব্যর্থ হয়, কোষ ফেল করলো, বুঝতে পারলো মিউটেশন হয়েছে কিন্তু সেটাকে রেকটিফাই করতে পারলো না, তাহলে সেই মিউটেশনটা কিন্তু নতুন কোষ যেটা তৈরি হচ্ছিল তার মধ্যে চলে গেল, এবং নতুন কোষে যেই ঢুকে গেল, সেই নতুন কোষটাও কিন্তু সেই ভুল জিনিসটাকেই পরবর্তী নতুন কোষেতেও পাঠাবে, তার পরবর্তী নতুন কোষেতে পাঠাবে। এইভাবে হতে হতে একটা জায়গায় যেখানে একটা কোষের মধ্যে একটা মিউটেশন হয়েছিল, সেটা কিন্তু 10টা, 100টা, 1000টা কোষের মধ্যে ছড়িয়ে পড়বে, এবং তখনই দেখা যেতে পারে, খুব সহজ উদাহরণ হিসাবে হয়তো সেখানে একটা টিউমার ফর্ম করলো, এমন একটা মিউটেশন হয়েছে যেটা হয়তো টিউমারের জন্য দায়ী। সেই রকম একটা টিউমার হলো, সেই টিউমারটা হয়তো ক্রমশ ম্যালিগনেন্ট হতো, ক্যান্সারাস ফর্মে চলে গেল। এইভাবে কিন্তু হয়ে থাকে। তাহলে ডিএনএ বেস পেয়ারিং বেসিক্যালি এই ঘটনাটাকে বলা হয়। ঠিক আছে, দিলেই আলটিমেটলি ডিএনএ বেস পেয়ার করলো এবং ডবল হেলিক্স দ্বিতন্ত্রী ডিএনএ স্ট্রাকচার ফাইনালি এরকম দেখতে হয়। ঠিক আছে, আজকের মতো এই পর্যন্তই। থ্যাংক ইউ অল অফ ইউ। কোনো কোশ্চেন্স বা কোনো ডাউট আছে? নেক্সট দিনকে আমরা অন্য একটা তারপর থেকে আলোচনা করবো ডিএনএ এর জায়গাটা। এনি কোশ্চেন্স, এনি ডাউট?